আজকে আমি আবার নিয়ে চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিন্দুর ছেলের তৃতীয় পর্ব। আমার চ্যানেলে ইতিমধ্যে প্রথম আর দ্বিতীয় পর্ব দেওয়া হয়ে গেছে। যদি কারোর ভালো লেগে থাকে তাহলে তৃতীয় পর্বটি শুনতে পারেন। চলো শুরু করা যাক আজকে তৃতীয় পর্ব। এক মায়ের দুই ছেলে। জননীকে আশ্রয় করিয়া যেমন করিয়া বাড়ি বাঁধতে লাগলো, এই দুটি মাতা তেমনি একটি মাত্র সন্তানকে আশ্রয় করিয়া আরও 6 বছর কাটিয়া দিল। অমূল্য এখন বড় হইয়াছে। সে বড় স্কুলে 2য় শ্রেণীতে পড়ে। ঘরে মাস্টার নিযুক্ত আছে। তিনি সকালবেলা পড়িয়ে যায়, পর অমূল্য স্কুলে বেরিয়ে যায়। আজ রবিবার, স্কুল ছিল না। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলল, ছোট বউ, কি করি বলতো? বিন্দু তাহার ঘরের মেজের ওপর আলমারি উজাড় করিয়া অমূল্যার পোশাক গুলো বাঁধছিল। সে কাকার সহিত কোনো বড়লোকের বাড়ি নেমন্তন্ন রক্ষা করতে যাবে। বিন্দুর মুখে না তুলিয়া বলল, কিসের দিদি? তাহার মেজাজটা একটু প্রসন্ন। অন্নপূর্ণা রকমারি পোশাকের বাহার দেখিয়া অবাক হইয়া গিয়েছে, তাই তাহার মুখে ভাবটা লক্ষ্য করিল না। কিছুক্ষণ নিঃশব্দ চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করল, এ কি সমস্ত অমূল্যের পোশাক নাকি রে? বিন্দু বলল, হ্যাঁ গো দিদি। অন্নপূর্ণা বলিলেন, কত টাকাই না তুই অপব্যয় করিস। এর একটা দামের গরিব ছেলের সারা বছরের কাপড় চোপড়ও হতে পারে। বিন্দু বিরক্ত হইল, কিন্তু সহজভাবে বলিল, তা পারি, কিন্তু গরিবের বড়লোকের একটু তফাৎ থাকেই, সেই জন্য দুঃখ করে কি হবে দিদি? অন্নপূর্ণা বললেন, তাই হোক বড়লোক, কিন্তু তোর সব কাজেই একটু বাড়াবাড়ি আছে। বিন্দু মুখ তুলিয়া বলল, কি বলতে এসেছো বলো। না হয় দিদি, এখন আমার সময় নেই। তোমার সময় আর কখন থাকে ছোট বউ? বলিয়া তিনি রাগ করিয়া চলিয়া গেলেন। ভৈরব অমূল্যকে ডাকিয়া আনিতে গিয়াছে। সে ঘণ্টা খানেকের পর খুঁজিয়া আনিল। বিন্দু জিজ্ঞাসা করিল, কোথায় ছিলিস এতক্ষণ অমূল্য? অমূল্য চুপ করিয়া রইল। ভৈরব বলিল, ও পাড়ায় চাষাদের ছেলেদের সঙ্গে ডাঙ্গুলি খেলছিল। এই খেলাটায় বিন্দুর বড় ভয় ছিল, তাই নিষিদ্ধ করে দিয়েছিল অমূল্যকে। বলিল, ডাঙ্গুলি খেলতে তোকে মানা করেছি না? অমূল্য ভয়ে নীল বর্ণ হইয়া বলিল, আমি দাঁড়িয়েই ছিলাম, তারা জোর করে তোকে। আচ্ছা, এখনই যা, তারপরে হবে, বলিয়া তাহাকে পোশাক পরাতে লাগিল। মাস 2 পর অমূল্যর পৈতে হইয়াছিল। সে ন্যাড়া মাথায় জরির টুপি পরিতে ভয়ঙ্কর আপত্তি করিল, কিন্তু বিন্দু ছাড়িবার লোক নয়। সে জোর করিয়া তাহাকে ওই জরির টুপি পরিয়াই দেবে। অমূল্য ন্যাড়া মাথায় জরির টুপি পরিয়া দাঁড়িয়ে কাঁদিতে লাগিল। মাধব ঘরে ঢুকিতে ঢুকিতে বলল, আর ওর কত দেরি হবে গো? পরক্ষণ অমূল্যর দিকে দৃষ্টি পড়িয়া হাসিয়া উঠিয়া বলিল, বাহ, এই যে মথুরার কৃষ্ণচন্দ্র রাজা এসেছেন। অমূল্য লজ্জায় টুপিটা ফেলিয়া দিয়ে খাটের ওপর গিয়া উপুর হয়ে পড়িল। বিন্দু রাগিয়া উঠিল, বলি, এ কি ছেলে মানুষই কাঁদ যে, তার ওপরে তুমি? মাধব গম্ভীর হইয়া বলিল, কাঁদিস নে অমূল্য, ওঠ। লোকে পাগল বলবে তো আমাকে বলবে, তুই আয়। ঠিক এই কথা ইতিপূর্বে আর একদিন হইয়া গিয়াছে। বিন্দু তাহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছে। সেই কথাটা পুনরাবৃত্তি হতে হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়েছে। বলিল, আমি সব কাজ পাগল মতন করি না। বলিয়া উঠিয়া গিয়া অমূল্যকে তুলিয়া আনিয়া পাকার বাটের বাড়ি ঘাত করতে গিয়ে দামির মখমলে পোশাক টানিয়া টানিয়া খুলিয়া ফেলিয়া দিতে লাগিল। মাধব ভয়ে ভয়ে বাহির হইয়া গিয়া অন্নপূর্ণাকে সংবাদ দিল,
মাথায় ভূত চেপেছে বউঠান, একবার যাও। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া দেখিল বিন্দুর সমস্ত পোশাক খুলিয়া লইয়া একটা সাধারণ বস্ত্র পরিয়া দিতেছে। অমূল্য ভয়ে বিবর্ণ হইয়া দাঁড়িয়ে আছে। অন্নপূর্ণা বলিলেন, বেশ তো হয়েছে ছোট বউ, খুললি কেন? বিন্দু অমূল্যকে ছাড়িয়া দিয়া হঠাৎ গলায় আঁচল দিয়া হাত জোর করিয়া বইল, তোমাদের পায়ে পড়ি বড় গিন্নি, সামনে থেকে একটু যাও। তোমাদের 5 জনের মধ্যস্থ জ্বালায় ওর প্রাণটা মার খেয়ে যাবে। অন্নপূর্ণা বাক শূন্য হইয়া দাঁড়িয়া রইল। বিন্দু অমূল্যের একটা কান ধরিয়া টানিয়া আনিয়া ঘরের এক কোণে দাঁড় করিয়া দিয়া বলিল, যেমন বজ্জাত ছেলে তুমি, তেমনি তোমার শাস্তি হওয়া চাই। সমস্ত দিন ঘর বন্ধ থাকবে। দিদি বাইরে এসে আমি দোর বন্ধ করব বলিয়া বাইর আইয়া শিকল তুলিয়া দিল। বেলা তখন প্রায় 1টা বাজে। অন্নপূর্ণা আর থাকতে না পারিয়া বলিল, হ্যাঁ ছোট বউ, সত্যি আজ তুই অমূল্যকে খেতে দিবি নে? তার জন্য কি বাড়ি শুদ্ধ লোক উপোস করে থাকবে? বিন্দু জবাব দিলে, বাড়ি শুদ্ধ লোকের ইচ্ছা। অন্নপূর্ণা বলিলেন, এ তোর কি রকম কথা ছোট বউ? বাড়ির মধ্যে এই একটিই ছেলে, সে উপবাস করে থাকলে তোর আমার কথা ছেড়ে দে। দাসী চাকর বা মুখে ভাত তোলে কি করে বল দেখি? বিন্দু জিদ করিয়া বলিল, তা আমি জানি নে। অন্নপূর্ণা বুঝলেন তর্ক করিয়া আর লাভ হবে না, বলিলেন, আমি বলছি বড় বোনের কথা রাখ, আজ তাকে মাপ কর। তাছাড়া পিত্তি পড়ে অসুখ হলে তোকেই তো ভুগতে হবে বল। বেলার দিকে চাইয়া বিন্দু নিজে নরম হইয়া আসতেছে। কদমকে ডাকিয়া বলিল, যা নিয়ে আয় তাকে। কিন্তু তোদের বলে রাখছি দিদি, ভবিষ্যতে আমার কথা কইলে ভালো হবে না। গোলযোগটা এখানেই সেদিনের মতন থেমে গেল। ছোট ভাইয়ের ওকালতিতে পয়সা হওয়ার পর হইতেই যাদব চাকরি ছাড়িয়া দিয়া নিজেদের বিষয় আশয় দেখতেছিল। ছোট বউ দরুন হাতে যে 10,000 টাকা ছিল তাও সুদে খাটিয়ে প্রায় দুগুণ করিয়াছে। সেই টাকা এখন কে খায়? মাধবের উপার্জনের ওপর নির্ভর করিয়া তিনি গত বছর হইতে প্রায় পোয়া পথ দূরে একখানি বড় একটা বাড়ি ফাঁদিয়াছি। দিন 10 হল তা সম্পূর্ণ হইয়াছে। কথা ছিল দুর্গাপুজোর পরেই ভালো দিন দেখিয়া সকলেই তাহা উঠিয়া যাইবেন। তাই একদিন যাদব আহারে বসিয়া ছোট বউকে উদ্দেশ্য করে বলিল, তোমার বাড়ি তো তৈরি হলো মা, এখন একদিন গিয়ে দেখে এসো আর কিছু বাকি রয়েছে কিনা। বিন্দুর একটা অভ্যেস ছিল, সে সহস্র কাজ ফেলিয়া ভাসুরের খাওয়ার সময় দরজার আড়ালে বসিয়া থাকত। ভাসুরকে সে দেবতার মতন ভক্তি করত, সকলেই করিত। বলিল, আর কিছু বাকি নেই। যাদব হাসিয়া বলিল, না দেখিলেই মা উত্তর দিলে? আচ্ছা ভালো কথা, তবে আরও একটা কথা আছে। আমার ইচ্ছা হয় আত্মীয় স্বজন আমাদের যে সেখানে আছেন সকলকে এক করে একদিন সুদিন দেখে উঠে যায়, গিয়ে গৃহদেবতার পুজো দিই। কি বলো মা? বিন্দু আস্তে আস্তে বলিল, দিদিকে বলি, তিনি যা বলবেন তাই হবে। যাদব বলিলেন, তা বলো, কিন্তু তুমি আমার সংসারের লক্ষ্মী মা, তোমার ইচ্ছাতেই কাজ হবে। বিন্দু অদূরে বসিয়াছিল, হাসিয়া বললেন, তবু তোমার মা লক্ষ্মীটি যদি একটু শান্ত হতেন। যাদব বললেন, শান্ত আবার কি বড় বউ, মা আমার জগদ্ধাত্রী, বড় দেন, অবশ্যক হলে খাড়াও ধরেন। ওই তো আমিও চাই, মাকে এনে অবধি সংসার আমার এতটুকু দুঃখ কষ্ট নেই। অন্নপূর্ণা বললেন, যে কথায় তোমার সত্যি, ও আসার আগের দিনগুলো এখনো মনে করলে কি ভয় হয়। বিন্দু লজ্জা পাইয়া সেই কথা চাপা দিয়া বলিল, আপনি সকলকে আনান, আমাদের ও বাড়ির বেশ বড়, কারোর কোনো কষ্ট হবে না। ইচ্ছা করলে তারা 2 মাস 6 মাস থাকতে পারেন। যাদব বলিলেন, তাই হবে মা,
কাল আমি আনবার বন্দোবস্ত করব।